রাগ কার না আছে। কারোর রাগের পরিমাণ খুব বেশি, কারোর কম। কেউ কোনো কিছুতে রাগ হলে ইনস্ট্যান্ট রিয়্যাক্ট করে, আবার কেউ মনের মধ্যে পুষে রেখে সঠিক সময় বুঝে রিয়্যাক্ট করে। তবে যদি এমন হয় আপনার যত রাগই হোক না কেন, সপ্তাহে 6 দিন আপনি কোনো রাগই করতে পারবেন না, শুধু সপ্তাহে 1 দিন আপনি রাগ করতে পারবেন, তখন কেমন হবে? ঠিকই শুনছেন, এমনই কনসেপ্ট নিয়ে আজকে আমাদের মুভির গল্প। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2024 সালে তেলুগু ভাষায় মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার মুভি সারিপোদ্দা সানিবারামের কথা। মুভির শুরুতেই আমাদের একটি পরিবার দেখানো হয়। ছায়া তার স্বামীকে বলছে, বাচ্চাদের মতো করছো কেন? তুমি শুনলে না ডক্টর কি বলল? আমি আর 2 মাসের বেশি বাঁচব না। তুমি তো চেষ্টার কোনো কমতি করনি, এর বাইরে কী বা করতে পারবে? এটাই আমার ভাগ্যে ছিল। শঙ্কর বলে, তোমাকে ছাড়া আমি যখন বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করি আমার খুব দুশ্চিন্তা হয়। ছায়া বলে, বাচ্চাদের কিছুই বলো না, আগামী দিনে ওদের কি করতে হবে আমাকে ওদের বোঝাতে দাও, এরপর তোমাকে আর চিন্তা করতে হবে না। শঙ্কর বলে, সবথেকে বেশি আমাদের ছেলেকে বোঝাতে হবে। আজও আবার স্কুলে মারপিট করেছে, ও যদি এমনই করতে থাকে একদিন স্কুল থেকে ওকে বের করে দিবে। ছায়া বলে, আমি বুঝতে পারি না ওর এত রাগ কোত্থেকে আসে। শঙ্কর তখন বোঝায়, তোমার যে রাগ তোমার ছেলের তো হবেই। এর মধ্যে ছায়ার ভাই সেতুপতি এসে বাড়ির সামনে হাঙ্গামা করছিল। ছায়ার ছেলের নাম সূর্য, আর ইনি হচ্ছেন প্রভাবতী, সূর্যর মামি। আর এ কল্যাণী, ডাকনাম কাল্লু, সূর্যর মামাতো বোন। এরাই মূলত এদের একমাত্র আত্মীয়। সূর্য কাল্লুকে খুব পছন্দ করে, কিন্তু সূর্য মারপিটের স্বভাবের জন্য কাল্লু সূর্যকে একদমই পছন্দ করে না। এদিকে সেতুপতি রোজ মদ খেয়ে এসে প্রভাবতীকে মারধর করত। এই জন্য ছায়া নিজের ভাইয়ের সম্পর্ক ভুলে গিয়ে সেতুপতিকে পুলিশে দিয়ে দেয়। কিন্তু ছায়া এটাও জানতো এটা এখানেই থেমে থাকবে না। এজন্য ছায়া প্রভাবতী আর কাল্লুকে এখান থেকে দূরে কোথাও পাঠিয়ে দেয়। আর এজন্য সূর্য বলতে পারল না সে কাল্লুকে কতটা পছন্দ করে, আর ভবিষ্যতে তা পারবেও কিনা তাও সে জানে না। মূলত এসব কারণেই সেতুপতি রোজ মদ খেয়ে সূর্যদের বাড়ির সামনে এসে এমনটা করে। পাড়া প্রতিবেশীরা বলছিল, ওকে বলে দাও না জোর বউ বাচ্চা কোথায় আছে। কিন্তু ছায়ার কথা, ও আমার ভাই না, যা ইচ্ছা করো। এজন্য লোকজন যখন সেতুকে তাড়িয়ে দিচ্ছিল, সে তো ছায়াকে লক্ষ্য করে একটি পাথর ছুঁড়ে মারে। এদিকে শঙ্করও বলছিল, রোজ এক ঝামেলা, তোমারই তো ভাই, বলে দাও না কেন। ছায়া বলে, তুমি দেখোনিও কি করে? ওরা দূরে গিয়ে ভালো আছে, থাকতে দাও না ওদের। ওকে কেন, আমি তোমাকেও কখনো বলবো না ওরা কোথায় আছে। এর মধ্যেই ছায়া খেয়াল করে সূর্য নেই, পিছের দরজাও খোলা। এদিকে সূর্যকে দেখা যায় জ্বলন্ত একটি লাকড়ি নিয়ে সেতুপতির পিছে ছুটছে। তবে ধরতে না পেরে সূর্য যখন ফিরে আসছিল তখনই ছায়া এসে দেখে ফেলে। এতদিন ছায়া শুধু সূর্যর রাগের সম্পর্কে শুনেছে, আজ নিজে চোখে দেখতেও পেল। এজন্য পরবর্তী দিন ছায়া সূর্যকে বোঝায় যে কোনো বিষয় রাগ হলেই তাকে মারলেই কি সমাধান হবে? এভাবে রাগ হলে রাগের কোনো অর্থই থাকবে না। রাগ করার জন্য নির্দিষ্ট কারণ থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে। সূর্য বলে, মামার উপর তো কারণ ছিল। তখন ছায়া বলে, আচ্ছা আসো এক কাজ করি, তোমার যার উপরে রাগ হবে না কেন তুমি রাগ করতে পারবে না। সপ্তাহে 6 দিন এভাবে তুমি রাগ করতে পারবে না, তবে একদিন তুমি রাগ করতে পারবে। কারণ বেশিরভাগ সময় তুমি বিনা কারণে অল্পতে রেগে যাও। তাই সপ্তাহে 6 দিন যা কিছু হোক না কেন তুমি কিছুই করতে পারবে না। তুমি ওই রাগ নিয়ে ভাববে। এরপর যদি মনে হয় তোমার রাগ করার যথেষ্ট কারণ আছে, তবেই তুমি সপ্তাহে 1 দিন ওই ব্যক্তির উপর রাগ ঝাড়তে পারবে। এটার জন্য ছায়া সূর্যকে প্রমিসও করায়। তবে সূর্যর কথা, এটা তো বলো আমি কোন দিন রাগ করতে পারবো? এজন্য ছায়া দেয়ালে 7 দিনের নাম লিখে এবং বলে, আজ থেকে যখনই তোমার রাগ হবে তুমি আমাকে এসে বলবে। আমার যদি মনে হয় তোমার রাগের যথেষ্ট যৌক্তিকতা আছে, তবে সেদিন আমি তোমাকে কিছুই বলবো না। সেদিন তোমার যা ইচ্ছা করতে পারবে। একদিকে যেমন সূর্যকে এবং অন্যদিকে ছায়া তার মেয়ে ভদ্রকেও ঘরের কাজ শেখাচ্ছে, কারণ তাকে তো বাচ্চাদেরকে প্রস্তুত করে রেখে যেতে হবে। এরপর থেকে সূর্য যখনই কোনো ঝামেলা হতো সূর্য এসে ছায়াকে বলতো, আর ছায়া রাগের কারণ বুঝে ওই দিনটা কেটে দিত। আর সূর্যও বলতো, এভাবে প্রতিদিন নিষেধ করলে আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করব। শঙ্কর দেখে বলছিল, এসবের কি দরকার, কানের নিচে 2টি থাপ্পড় দিয়ে দিলেই একদম ঠিক হয়ে যাবে। কিন্তু ছায়া বলে, তুমি তো শুধু ওর একদিন দেখছ, যেদিনও রাগ করবে, আর আমি বাকি 6 দিন দেখছি, যেই দিনগুলো তো রাগ করছে না। তবে শঙ্করের কথা, আমার তো ভয় হচ্ছে 6 দিনের রাগ যখন একদিনে ছাড়বে ওই দিনের কী অবস্থা হবে। সেই রাতে ছায়া সূর্যকে বলছিল, জানিস আসল রাগের অর্থ কী? কিন্তু সূর্য ঘুমিয়ে পড়ায় সেদিন আর শুনতে পায়নি। তবে সূর্য এটাও বুঝতে পারেনি আর কোনোদিনই মায়ের কথা শুনতে পারবে না, কারণ ওই রাতেই ছায়ার মৃত্যু হয়।
পরবর্তী দিন সবাই ছায়ার শেষকৃত্যে শ্রদ্ধা জানাতে আসছিল। এদিকে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। তখনই সেতুপতি এসে ছায়াকে উদ্দেশ্য করে বিভিন্ন বাজে কথা বলছিল, গালিগালাজ করছিল। এমনকি এক পর্যায়ে পায়ের জুতা খুলে ছুঁড়ে মারে, যা দেখে শঙ্করও উত্তেজিত হয়ে যায়। তবে সূর্য মায়ের মুখে লাগা ওই কাদা পরিষ্কার করে। এরপর মায়ের কাছে জানতে চায়, মা আজ কি রাগ করতে পারবো? এদিকে দিনটি আজ শনিবার। বৃষ্টির পানি গড়িয়ে দেয়ালের সব বারের নাম মুছে গেছে, শুধু শনিবার রয়ে গেছে। হঠাৎ দমকা বাতাসে ছায়ার ওড়নাটা সূর্যর হাতে গিয়ে পড়ে। তখন সূর্যর মনে পড়ে ছায়া তাকে বলেছিল, যেদিন আমি তোকে কিছুই বলবো না সেদিন তুই যা ইচ্ছা করতে পারবি। আজ তো ছায়া নিষেধও করছে না। তাই সূর্য পাশে থাকা একটি লাকড়ি নিয়ে মেরে সেতুপতির মাথা ফাটিয়ে দেয়। আর এখান থেকে সিন চলে যায় এর কয়েক বছর পর। শঙ্কররা এখন অন্য একটি শহরে এসে বসবাস করছে। শঙ্কর লুকিয়ে একটি ডায়েরি নিয়ে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যায় এবং তাকে বলে, রবিবার থেকে শুক্রবার বাইরে যা কিছুই হোক না কেন ও কোনো কিছুই বলে না। ও বাড়িতে ফিরে আসে, তবে রাতে ঘুমাতে যাওয়ার আগে ডায়েরিতে সব লিখে রাখে। এরপর শনিবার ও ঘুম থেকে উঠেই প্রথমে ডায়েরি চেক করে। এরপর ভাবে যার যার নাম লিখেছে তার উপর এখনও রাগ আছে কিনা। যদি রাগ না থাকে তাহলে ভালো, নামটা কেটে দেয়। আর যদি তখনও রাগ থেকে থাকে তবে ওই ব্যক্তির নামের চতুর্দিকে লাল সার্কেল করে এবং তাকে পেটাতে ও যে কোনো কিছু করতে পারে। ডক্টর জানতে চায় এমন কী কারণে সে এত রেগে যায়। শঙ্কর বলে, সাধারণত পরিবারের কারোর সাথে কোনো কিছু ঘটলে আমরা রেগে যাই, কিন্তু ও অন্যদেরকে নিজের পরিবার বানিয়ে নেয়। এখানে দেখা যায় সূর্য একজন চায়ের দোকানে বসেছিল। হঠাৎ খেয়াল করে দোকান মালিক ফাজিল নামে একটি ছেলেকে মারধর করেছিল, যে জন্য ছেলেটির কপালে 6টি সেলাইও দিতে হয়েছে, কিন্তু কেউই তার প্রতিবাদ করার সাহস পায় না। এসব শুনে সূর্য ফাজিলের কাছে জানতে চায় তোর বসকে কোথায় পাওয়া যাবে। এরপর ফাজিল সূর্যকে তার বস নারায়ণের বাড়িতে নিয়ে যায়। এদিকে সূর্য আসার আগেই নারায়ণের ছেলে কালী কোনো একটি কাজে শহরের বাইরে চলে যায়। এরপর সূর্য এসে নারায়ণকে বলে, প্রত্যেকেরই কিছু করার নির্দিষ্ট কারণ রয়েছে, আপনি কারণ না জেনেই ওকে মেরেছেন কেন? মূলত ফাজিলের বাবা চলন্ত ট্রেনের নিচে পড়ে মারা গিয়েছিল। এজন্য ফাজিলের মা সবসময় বলে, তোর বাবা যদি 10 মিনিট আগেই স্টেশনে যেত তাহলে হয়তোবা এটা ঘটতো না। আর এটা শুনে শুনে ফাজিলের একটি অভ্যাস হয়ে গেছে, যখনই সে কোনো ঘড়ি পায় সে 10 মিনিট ফাস্ট করে রাখে। এটা তার একটা স্বভাব। আর এই স্বভাবের কারণেই নারায়ণ একদিন একটি প্রোগ্রামে 10 মিনিট আগে গিয়ে বসেছিল, যে জন্য সে ফাজিলকে মেরেছে। কিন্তু সূর্যের কাছে কারণটা যৌক্তিক মনে হচ্ছে না। এই জন্য সূর্য ফাজিলের কাছে ক্ষমা চাইতে বলে। সাথে সাথে প্রভু ফাজিলকে আবারও মারতে শুরু করে এবং সূর্যকেও তার লোকজন আটকে রেখেছে। কিন্তু সূর্য কী যেন একটা বারবার বলছিল। তখন নারায়ণ ফাজিলকে বলে দেয়, তোর এই স্বভাব ভুলে ঠিকমতো কাজ না করলে পরের বার তোর চোখ তুলে দিব। সাথে সূর্যকেও বলে দেয় যে তোরও একই অবস্থা হবে। এরপর তারা চলে যাচ্ছিল, কিন্তু ফাজিল বলছিল, আপনি কে ভাই, খামাকে আবার মার খাওয়াতে নিয়ে এসেছেন? কিন্তু সূর্য শুধু বলে, তোমার মতো আমার একটি স্বভাব আছে। এরপর শনিবার আসতেই সূর্য আবার নারায়ণের বাড়িতে আসে, একে একে সবাইকে পেটাতে থাকে। এরপর নারায়ণকে পিটিয়ে যখন চলে যাচ্ছিল, নারায়ণ বলছিল, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুই ওই দিন কেন মারলি না, আজ কেন মারতে এলি? সূর্য বলে, সবার জন্য সপ্তাহে 7 দিন, কিন্তু আমার জন্য শুধু একদিন, শনিবার। কেন, একদিন যথেষ্ট না? বলেই সূর্য চলে যায়। ডক্টর জানতে চায়, তাহলে বাকি দিনগুলো কি করে? শঙ্কর বলে, ও মূলত এনএলআইসিতে জব করে, সপ্তাহের বাকি দিনগুলো অফিসেই থাকে। এর বাইরে যখনই সুযোগ পায় সূর্য অসহায়দেরকে সাহায্য করে। আবার এদিকে নারায়ণকে মারার জন্য সপ্তাহের অন্য সব দিনগুলো নারায়ণের লোকজনের কাছে শঙ্করেরও মার খেতে হয়। শুধু তাই নয়, সূর্যর বড় বোন ভাদ্রা সুহাস নামে একটি ছেলেকে ভালোবাসে। সূর্যর সাথে থাকায় সুহাসকেও মার খেতে হয়, কারণ সূর্য আগামী শনিবারের পূর্বে কাউকে কিছুই বলবে না। তবে শনিবার হতেই আর তার রক্ষা নেই। যতক্ষণ শনিবার রাত 12টা না বাজে ও মারতেই থাকে। তবে ওর আরেকটি রুলস আছে, যে ব্যক্তিকেও শনিবার মারতে চায় কোনোভাবে যদি রাত 12টার আগে তাকে মারতে না পারে তাহলে আর কোনোদিনই তাকে মারে না, কারণ ও মনে করে এটা ওর মায়ের ইশারা, ওর মা ক্ষমা করে দিয়েছে। তাই ও সেই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে উল্টো তার সাথে বন্ধুত্ব করে আসে, যেমনটা সূর্য নারায়ণের নাতির সাথে বন্ধুত্ব করেছে। শঙ্কর বলছিল, আমরা ভেবেছিলাম বিয়ে করে দিলে শুধরে যাবে, কিন্তু সেখানেও সমস্যা। সূর্য এখনও কাল্লুকেই ভালোবাসে, আর প্রতিনিয়ত সে কাল্লুকে খুঁজেই বেড়ায়। শঙ্কর বোঝানোর চেষ্টা করে, কাল্লু তো তোকে পছন্দই করে না, তুই বাড়ি থাকতে বাড়িতেই ঢুকতো না,
কিন্তু সূর্যর কথা, আমি তো আর আগের মতো নেই, আমি তো পরিবর্তন হয়ে গেছি। ভাদ্রা বলছিল যদি বিয়ে হয়ে যায় থাকে। সূর্য বলে তা হবে না, কাল্লো না জানলেও মামি জানতো আমি ওকে কতটা পছন্দ করি। মামি কিছুতে বিয়ে হতে দিবে না। তবে এই কাল্লুর ভূত ছাড়াতে শঙ্করের একটি প্ল্যান সাজায়। তারা একটি মেয়েকে কাল্লু সাজিয়ে নিয়ে আসে, যার বাচ্চাও আছে। মেয়েটি এসে জানায় 4 বছর আগে মা আমাকে বিয়ে দেওয়ার পরই মারা গেছে। সূর্য অবশ্য বিশ্বাস করে নেয়, এমনকি বাচ্চাদের মতো কাঁদতে থাকে। ডক্টর বলে বেচারা, কিন্তু শঙ্কর বলে সিম্প্যাথি দেখানোর মতো এতটা নিষ্পাপ না। জানেন ওর বোনের বিয়েতে কি করেছিল? ভাদ্রা জিদ করেছিল বিয়েতে ওর মায়ের শাড়ি পরবে, কিন্তু বরপক্ষ তা মানতে চাচ্ছিল না। অবশ্য শেষমেশ ভাদ্রা মায়ের শাড়ি পরেছিল। তখন ওর শ্বশুর এই বিষয় নিয়ে ওর মাকে নিয়ে বাজে মন্তব্য করেছিল। দিনটি ছিল শুক্রবার, সময়টা রাত 10টা। সূর্য এটা শোনার পর অন্যদের জানালে ভাদ্রা বলছিল শুনে আমারও খারাপ লাগছে, আমি সব হ্যান্ডেল করে নিব। শঙ্করও বলছিল এরপরে যদি তুই কিছু করিস তাহলে ভাদ্রাকে কিন্তু সব সহ্য করতে হবে। এরপর বিয়েটা ভালো মতোই হয়ে যায়, সব কিছু ঠিকঠাকই যাচ্ছিল। কিন্তু যখনই ঘড়িতে 12টা বেজে যায়, মানে শনিবার হতেই সূর্য ভাদ্রার শ্বশুরকে থাপ্পড় মেরে বসে। আর এটা নিয়েই বিশাল গণ্ডগোল বাঁধে। এমনকি শঙ্করকেও ভাদ্রার শ্বশুরের কাছে ক্ষমা চাইতে হয়। তখন ভাদ্রা বলছিল তুই কোনোদিন নিজের ছাড়া অন্যদিন নিয়ে ভেবেছিস? তোকে বুঝিয়ে বুঝিয়ে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, এখন থেকে যা ইচ্ছা করবি। এই বলে ভাদ্রা সূর্যর সাথে সব সম্পর্ক ছিন্ন করে শ্বশুরবাড়িতে চলে যায়। তবে ভাদ্রার স্বামী সুহাস খুবই ভালো মনের মানুষ, যে জন্য ভাদ্রার আর শ্বশুরবাড়িতে কোনো সমস্যা ফেস করতে হয়নি। তবে ভাদ্রা এখানে আসা বন্ধ করে দিয়েছে। শঙ্কর বলে এই সব কিছু সহ্য করতে করতে এখন আমি ঠিক করেছি প্রতি শনিবার যে ওর টার্গেট হবে আমি তার কাছে গিয়ে তাকে অ্যালার্ট করে দিয়ে আসবো। আর এজন্যই আজ আমি আপনার কাছে এসেছি। গুণাশেখর তো আপনারই স্বামী, তাই না? এদিকে ডক্টরের স্বামী গুণাকে মারতে সূর্য বেরিয়েও গেছে। মূলত ভাদ্রা যে স্কুলে চাকরি করে গুণাশেখরও ওই স্কুলে চাকরি করে। গুণাশেখর একদিন ল্যাবরেটরিতে একটি মেয়েকে মোলেস্ট করেছিল, ভাদ্রা দেখে ফেলেছিল। কিন্তু গুণাশেখর উল্টো ভাদ্রাকে ছেদ করেছিল। আর এটা জানার পর সূর্য গুণাকে মারতে এসেছে। আর এদিকে শঙ্করের থেকে সব কিছু জানার পর ডক্টর বাড়ি ফিরে দেখে সূর্য গুণাকে মেরে নাক মুখ ফাটিয়ে দিয়ে গেছে। এখান থেকে সিন চলে যায় শকুলাপালাম থানায়। এই মেয়েটির নাম চারুলতা। চারু আজই প্রথম চাকরিতে যোগদান করতে এসেছে। চারুকে দেখে হেড কনস্টেবল কমল বলে সিআই তো বাইরে আছে, সে এলে তার কাছে দিও। এজন্য চারু অপেক্ষা করতেই থাকে। সকাল থেকে দুপুর পেরিয়ে বিকেল হয়ে যায়। চারু শুধু জানতে চাচ্ছিল সিআই কখন আসবে। কমল বলে এত উতলা হয়েও না, প্রথম প্রথম এমনই হয়, কিন্তু একবার সিআইয়ের সাথে দেখা করার পর দ্বিতীয়বার আর দেখা করার ইচ্ছা জাগবে না। এমনই আমাদের সিআই দয়ানন্দ। আর দয়াকেও দেখা যায় গ্রামের মধ্যে ফাঁকা স্থানের একটি বাড়িতে গোবর্ধন নামে একজনকে টর্চার করছে। এই গোবর্ধন মূলত দয়ারই বড় ভাই কুরমানন্দের রাইট হ্যান্ড। দয়া এসআই সুধাকরকে এই টর্চারের ভিডিও করে কুরমানন্দকে পাঠাতে বলছিল। এই হচ্ছে দয়ার বড় ভাই কুরমানন্দ। এয়ারপোর্টে তার উপর একজন অ্যাটাক করেছিল, সেজন্য সে একজনকে ধরে এনে টর্চার করছে। অবশ্য টর্চার করার পর জানতে পারে সে যাকে মারছে সে তাকে মারতে আসেনি, উল্টো তার জীবনই বাঁচিয়েছে। এজন্য সাথে সাথে কুরমানন্দ তাকে ছেড়ে দেয়। অন্যদিকে দয়া ভিডিও পাঠিয়ে কুরমানন্দের রিপ্লাইয়ের অপেক্ষা করছে। মূলত দয়ারা ছোট থাকতেই দয়া একটু দুষ্টু স্বভাবের ছিল, আর তাদের বাবা কুরমানন্দকে বেশি পছন্দ করত। এজন্য কুরমানন্দই এখন সব কিছু। এমনকি এখানে দয়ার একটু জমি আছে, দয়াকে সেটি বিক্রি করতে হলে কুরমানন্দের সই নিতে হবে। কিন্তু কুরমানন্দ কখনোই দিবে না, যে জন্য দয়া কুরমানন্দের ডান হাত গোবর্ধনকে ধরে এনেছে। কিন্তু অনেক অপেক্ষার পরও কোনো রিপ্লাই না আসায় দয়া সুধাকে বলে ও কোনো কাজের নয়, যদি কাজেরই হতো আমার ভাই কল করতো আর আমাকে বলতো ওকে ছেড়ে দে, তোর সিগনেচার লাগে আমি দিয়ে দিব। এই জন্য সুধা গোবর্ধনকে ছেড়ে দেয়। আর তখনই কুরমানন্দ কল করে বলে তোর সাইন দরকার তো আমি দিয়ে দেব, গোবর্ধনে কিছু করিস না। আর এটা শোনার পরই দয়া দৌড়ে বাইরে এসে দেখতে পায় গোবর্ধন চলে গেছে। মাত্র কয়েক সেকেন্ডের একটা ভুল সিদ্ধান্তের জন্য দয়ার 48 কোটি সম্পদ মিস হয়ে গেল। দয়া কিছুতেই তার রাগ সামলাতে পারছিল না। এর জন্য রাগ থামাতে দয়া শকুলাপালাম গ্রামে যায়। গ্রামবাসী তখন দিকবিদিক ছুটছে। দয়া রাজা নামে একজনকে ধরে এনে মারধর করছিল। আর এটা দেখে চারু জানতে চায় ওকে এভাবে মারছে কেন। কমল বলে স্টুয়ার্টপুরামের নাম তো শুনেছ, শকুলাপালামও এমন একটি গ্রাম। এই গ্রামের জন্ম নেয় অভিশাপ। কেউ কেউ নিজের রাগ বউ বাচ্চার উপর দেখায়, কেউ জিনিসপত্রের উপর। দয়ার স্ত্রী সন্তান কিছুই নেই, তাই ও যখনই রাগ হয় এই গ্রামের লোকেদের উপর দেখায়। সিন চলে যা পরবর্তী দিন। যদিও কুরমানন্দের কল করার আগেই দয়া গোবর্ধনকে ছেড়ে দিয়েছিল, তারপরও কুরমানন্দ ঝামেলা করছে।
এদিকে আবার যারা দয়ের জমিটা কিনতে কথা দিয়েছে তারাও আর 1 মাস অপেক্ষা করবে। অন্যদিকে সূর্য আর শঙ্কর নাস্তা করছিল। তখনই ভাদ্রা কল করে জানায় সে কিছুদিনের জন্য বেঙ্গালুরু যাচ্ছে। শঙ্কর তখন সূর্যকে একটি মেয়ের কথা বলছিল, কিন্তু সূর্য বলছিল এমনও তো হতে পারে কাল্লুর ডিভোর্স হয়ে গেল। শঙ্কর বলে, কেন ডিভোর্স করিয়ে বিয়ে করবি? ওইদিকে দেখো দ্বিতীয় সন্তান নেওয়ার প্ল্যান করছে। সূর্য বলে, মামি বেঁচে থাকলে আজ এমনটা হতো না। আর তখনই আমাদের প্রভাবতীকে দেখানো হয়, আর এটাও জানা যায় চারুলতাই কাল্লু। প্রভাবতী চায় কাল্লু যেন সূর্যকে বিয়ে করে, কিন্তু সূর্য ছোটবেলার স্বভাবের জন্য চারু এখনও সূর্যকে অপছন্দ করে। এরপর চারু থানায় গিয়ে দেখে রাজা পানির জন্য কাতরাচ্ছে। এটা দেখে চারু রাজাকে পানি দিচ্ছিল। তখনই দয়া এসে পড়ে। দয়া এসে জানতে পারে চারু নতুন যোগদান করেছে। তাই দয়া চারুকে সবসময় তার গাড়িতে রাখতে বলে। এরপর কমল চারুকে বলছিল, তোমাকে বলেছিলাম সিআইয়ের নির্দেশের বাইরে কিছু করা যাবে না, কিন্তু তুমি আমার কথা শোনোনি। অবশ্য চারু বলে, আসলে আমার বাবা প্রতিদিন মদ খেয়ে এসে আমার মাকে মারধর করত। প্রতিদিন আমরা আশায় থাকতাম কবে এর থেকে মুক্তি পাব। আর এই পুলিশের চাকরিটাও আমি এর জন্য নিয়েছি, যেন মানুষকে সাহায্য করতে পারি। কমল বলে, তাহলে তো তোমাকে পুরো গ্রামের সবার সাহায্য করতে হবে। শকুলপালামে জন্ম নেওয়াটাই তাদের জন্য অভিশাপ। একসময় ওখানে অপরাধীদের বসবাস ছিল, কিন্তু এখন সেখানে কেউ ক্রাইম করে না। কিন্তু তাদের পূর্বপুরুষদের ভুলের জন্য আজও তারা মূল্য পরিশোধ করছে। এদেরকে কেউ কাজ দেয় না। তাদের কাউকে যদি ভিন্ন শহরে যেতে হয় তাও সিআইয়ের থেকে পারমিশন নিয়ে যেতে হয়। চারু জানতে চায় সিআই এসব কেন করছে। তখন কমল জানায়, কয়েক বছর আগে সিআই দয়ের বড় ভাই দয়ের উপর কেস করায় সিআইয়ের জমির উপর নিষেধাজ্ঞা দেয়া হয়। ওই সময় শকুলপলামের লোকজনের ভোটে এই কুরমানন্দ কর্পোরেটর হয়ে যায়। সেজন্য সেই পাওয়ার কাজে লাগিয়ে কুরমানন্দ কেসটি জিতেও গিয়েছিল। আর কোর্ট থেকে বলা হয় কুরমানন্দের সিগনেচার ছাড়া সিআই তার জমি কখনোই বিক্রি করতে পারবে না। এদিকে কুরমানন্দ কর্পোরেটর হয়ে শকুলপলামের লোকজনের কোনো উন্নতি করেনি, কিন্তু সিআই তার এই অবস্থার জন্য ওই গ্রামবাসীকে দায়ী করে আসছে। তখন থেকেই দয়ার যখনই কুরমানন্দের উপর রাগ হয়, দয়া ওই গ্রামের কাউকে ধরে এনে পুরনো কেসে ফাঁসিয়ে দেয় এবং যতক্ষণ বোন চায় শুধু মারতেই থাকে। চারু জানতে চায় কেউ কখনো কমপ্লেন করেনি কেন। কমল বলে, কমপ্লেন? তাও দয়ের বিরুদ্ধে? এই যে মহিলাকে দেখো, তার স্বামী লকআপে। সে কখনো একবারের ভিতরে সে প্রশ্ন করেছে? করেনি, কারণ তাদের মনে ভয় আছে, আর এই ভয়ই তাদেরকে গ্রাস করে রেখেছে। এসব শুনে পরবর্তী দিনই চারু ওই গ্রামে রাজার বাড়িতে যায় এবং রাজার ওয়াইফকে বলে, রাজা 5 দিন যাবৎ কিছু খায় না। রাজার স্ত্রী বলে, আমি জানি, কিন্তু কি করব? চারু বলে, তাহলে টিফিন বক্স রেডি করো, আমি নিয়ে যাব। এটা শুনে রাজার ওয়াইফ খুশিতে খাবার আনতে চলে যায়। আর এদিকে চারু গ্রামের অন্যদের সাথে পরিচিত হয়। এরপর খাবার নিয়ে সে রাজুকে খাওয়ায়। আর চারুর এমন সাহায্য দেখে গ্রামবাসীও বলছিল, আমরা তো কখনো কল্পনা করতে পারিনি কেউ আমাদের এভাবে সাহায্য করতে আসবে। আর এর পরবর্তী দিনই সূর্য আর দয়া মুখোমুখি হয়। দয়া কোনো একটি কাজে হসপিটাল এসেছিল। যাওয়ার সময় এক মহিলার কারে ধাক্কা দেয়। মহিলাটি বলছিল, আপনার কোনো কমন সেন্স নেই? যদি কিছু হয়ে যেত? দয়া কথাটিতে মাইন্ড করে বসে। এই জন্য চারু আর সুধাকে কারের দুদিকে দাঁড় করিয়ে বারবার কাঠ দিয়ে ওই মহিলার কারে ধাক্কা দিচ্ছিল। এটা দেখে সূর্য বুদ্ধি খাটিয়ে বোতলের ক্যাপে করে বাইকের তেল নিয়ে দয়ার কারে মারে। দয়ার কারের নিচে ফেলে এবং দয়াকে আটকে দিয়ে বলে, স্যার, গাড়ি থেকে ফুয়েল লিক করছে, আঘাত করলে ব্লাস্ট হতে পারে। সুধাও চেক করে বলে, স্যার, কথা সঠিক। তবে চারু পুরোটাই দেখেছে সূর্য কী করেছে। এরপর দয়রা সেখান থেকে চলে যায়। এদিকে সূর্য বাইকের কাছে এসেই দেখে বাইকের তেল পুরোটাই পড়ে গেছে, তাই বাইক নিয়ে সে হেঁটে যাচ্ছিল। তখনই চারু ফিরে আসে। চারু এসেই বোতলের ক্যাপটি দেয়। এরপর তারা পরিচিত হয়। তবে সূর্য নাম শুনতেই চারু একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছিল, মানে ছোটবেলার সূর্যর কথা মনে পড়ে গেছে। যাই হোক, চারু দেখছিল সূর্যর বাইকের তেল শেষ, তাই সূর্যকে নিয়ে পেট্রোল পাম্পে গিয়ে বোতলে করে তেল এনে দেয়। এরপর সূর্য বাড়ি ফিরেই তার ডায়েরিতে দয়ার নাম লিখছিল। তখনই চারু চেহারাটা বারবার ভেসে ওঠে। এজন্য সূর্য তার বাবাকে গিয়ে বলে, আজ 2টি ঘটনা ঘটেছে। একজনের উপর রাগ হয়েছে আর একটি মেয়ের সাথে দেখা হয়েছে। যার উপর রাগ হয়েছিল আমি তার নাম লিখতে চেষ্টা করছিলাম, কিন্তু ওই মেয়েটার কথা মনে পড়ে যাওয়ায় আমি কিছুতেই লিখতে পারছি না। শঙ্কর তখন বলে, তোর রাগের উপর যদি কোনো ইমোশন কাজ করে তাহলে সেটা লাভ। অবশ্য সূর্য বুঝতে পারছিল সে প্রেমে পড়ে গেছে। এরপর প্রথমে মেসেজ থেকে ফোন কল, এমনকি দেখা করা, দুজন দুজনের প্রতি একটা কানেকশন তৈরি হয়ে যায়। এর মধ্যে একদিন চারু সূর্যকে ওই শকুলপালামের রাজার কথা বলে যে ওর নামে ইন্স্যুরেন্স নেই। যদি ওর নামে ইন্স্যুরেন্স করে দেয়া যায় তাহলে হয়তোবা ওকে ছাড়াতে সহজ হবে। সূর্য বলছিল ওটা তো চোরের এলাকা, কিন্তু চারু বোঝায়
ওরা এখন আর এমনটা করে না। এই জন্য সূর্য রাজার বাড়িতে যায়। এরপর ফেরার পথে সূর্যর মানিব্যাগটা পড়ে গিয়েছিল। তখন একটি ছেলে দেখতে পেয়ে মানিব্যাগটি উঠিয়ে দিয়ে যায়। সূর্য তখন বুঝতে পারে তার ধারণা ভুল ছিল, তাই সে গ্রামের অন্যদেরও ইন্স্যুরেন্স করে দেয়। এদিকে আবার যারা যারা চারুর সাথে মিসবিহেভ করছিল, ঠিক শনিবার আসতেই সূর্য তাদেরকেও শিক্ষা দিতে শুরু করে। এর মধ্যে একদিন চারু রাজাকে খাবার দিচ্ছিল। তখন সুধা দেখতে পেয়ে চারুকে থাপ্পড় মেরে বসে। আর এর পরবর্তী শনিবারেই সূর্য সুধাকেও মারধর করে। এদিকে চারু পড়েছে একটা কনফিউশনে। যারাই তার সাথে মিসবিহেভ করে তারাই পরবর্তীতে দেখলে ক্ষমা চায়, তাও চেহারা বিকৃত অবস্থা। এই জন্য যারা সূর্যকেও বলছিল যারাই মার খেয়েছে শনিবারে, তার মানে সে শনিবারে মারপিট করে। আর আমার মনে হয় সে আমার উপর নজর রাখছে। সূর্য বোঝায়, কী সব বলছো তুমি, বাদ দাও না সব। এখানে চারুর কথায় সূর্য বুঝতে পারে চারু তাকে পছন্দ করে। অন্য দৃশ্যে কুরমানন্দকে দেখা যায় কোথাও যাচ্ছিল। তখন গোবর্ধন আর লয়ার বলছিল, যত যাই হোক না কেন আপনারই তো ছোট ভাই, সিগনেচারটা করে দিন, ঝামেলা মিটে যাক। কুরমানন্দ অবশ্য রাজি হয়। এই জন্য দয়াকে তার বাড়িতে ডাকে। আর এটা শোনার পরই দয়া রাজাকে ছেড়ে দেয়, কারণ 48 কোটি সম্পদ পাচ্ছে। আবার এদিকে সেই নারায়ণের লোকেরা চারুকে সূর্যর সাথে দেখে ফেলায় নারায়ণকেও জানায় যে ওর গার্লফ্রেন্ড আছে। এই জন্য নারায়ণ প্ল্যান করে ও তো ওর গার্লফ্রেন্ডের সামনে মারপিট করবে না, তাহলে তো ধরা পড়ে যাবে। তাই শনিবার দিন ওর গার্লফ্রেন্ডের সামনে ওকে মারবো, আর পুরো গ্যাং নিয়ে যাবি। আমার ওদিন সার্জারি আছে, তার আগেই যেন শুনি ওকে মেরেছিস। এদিকে আবার চারু ডিউটিতে যাচ্ছিল। চারুর মা তখন জানতে চায় ও কী খেতে পছন্দ করে। চারু ও বিষয়টি বুঝতে পারে, তার মা সব বুঝতে পেরেছে। তাই চারু বলে ওকে কাল ডিনার করতে ডাকি। এরপর মায়ের অনুমতি নিয়ে চারু সূর্যকে বলে। আর এটা জানার পর শঙ্কর বলছিল যেহেতু ওর মাকে সব বলে দিয়েছে, এখন সত্যিটা লুকানো ওকে ধোকা দেয়া হবে। সূর্যর বন্ধু আরিয়াও বলছিল মনের কথা বলার আগে ওকে সত্যিটা বলে দে যে তুই শনিবারওয়ালা। কিন্তু সূর্য ভয় পাচ্ছে এটাও কিভাবে নিবে। শঙ্কর বলে, দেখ তুই নিজেই বলে দিলে সেটা সত্যি হবে, কিন্তু অন্য কোথাও থেকে জানলে সেটা হবে চিটিং। ভালো করে ভেবে দেখ। সিন চলে যায় পরবর্তী দিন। কুরমানন্দের কথা মতো দয়া কুরমানন্দের বাড়িতে এসে অপেক্ষা করছে। এদিকে গত রাতের কথাগুলো ভেবে সূর্য চারুকে কল করে জানায় যে আজ রাতে তোমাদের বাড়িতে যাওয়ার আগে আমি তোমার সাথে দেখা করতে চাই। চারু বলে ঠিক আছে, বিকেলে দেখা করব। এদিকে ভিতরে কুরমানন্দ ইচ্ছা করেই দয়াকে বসিয়ে রেখেছে। সে দয়াকে অপমান করার জন্য এক এক সময় এক একজন ওয়েটার পাঠিয়ে চা কফির অফার করে, কিন্তু অনেক সময় পার হতেও আশেপাশে সবাইকে দিলেও দয়াদের দিচ্ছিল না। কুরমানন্দ সিসিটিভির সামনে বসে মজা নিচ্ছিল। এভাবে অনেক সময় কেটে যাওয়ার পর দয়া বুঝতে পারে কুরমানন্দ তার সাথে মজা করছে আর তাকে অপমান করতে এখানে ডেকেছে। এই জন্য দয়া রাগ করে বেরিয়ে যায়। আবার সূর্য চারুর সাথে দেখা করতে এসেছে। নারায়ণের লোকজনও সূর্যকে ফলো করছে। তবে নারায়ণের নির্দেশ, ওই মেয়ে না আসা পর্যন্ত তোরা ওকে মারবি না। আবার দয়া কুরমানন্দের বাড়ি থেকে অপমানিত হয়ে রাগে ক্ষোভে আবারও শোকলা পেলাম যায় এবং এক একজনকে মারধর করতে থাকে। তখনই দয়া রাজার বাড়ির সামনে কুরমানন্দের ফটো দেখতে পেয়ে রাজাকে মারতে শুরু করে। রাজার বউ আর মেয়েও বাধা দিতে আসে, কিন্তু দয়া রাজার মেয়েকে ধাক্কা দিয়ে বডির উপর ফেলে দেয়। আর সাথে সাথে মেয়েটির গলায় বডি ঢুকে যায়। রাজার ওয়াইফ তখন চিৎকার করে সাহায্য চাইছে, কিন্তু কেউ বের হতে সাহস পাচ্ছে না। এদিকে চারু না আসায় সূর্য বারবার কল করছে। চারু এক সময় কল রিসিভ করতেই সূর্য শুনতে পায় দয়া বলছে, এই শকুল পোলামকে আমি শ্মশান বানিয়ে দিব। তখনও রাজার ওয়াইফ সাহায্যের জন্য চিৎকার করে যাচ্ছে। এটা শুনে সূর্য রওনা হয়ে যায়। দয়ারাও ফিরে আসে। সূর্য সেখানে পৌঁছেই বাচ্চাটাকে আর রাজাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। আর এর কিছুক্ষণ পর চারু আসে। চারু এসেই রাজার ওয়াইফকে বলছিল, এবার তো কমপ্লেন লিখান, নয়তো কাল আরেকজনের সাথে ঘটবে। কিন্তু রাজার ওয়াইফের কথা, কমপ্লেন করলে আমার মেয়েটিই বাঁচবে না। আমাদের পূর্বপুরুষদের জন্য আজ আমাদের এসব ভোগ করতে হচ্ছে। তারা তো আমাদের কথা ভাবেনি, আমরা কেন ভাবব? আমাদের সব সহ্য করার অভ্যাস হয়ে গেছে। এরপর সূর্য আর চারু এক জায়গায় বসে কথা বলছিল। সূর্য জানতে চাচ্ছিল সিআইকে এখন কোথায় পাওয়া যাবে। চারু বলে, জেনে কি করবে, আমাদের শুধু দেখা ছাড়া কিছুই করার নেই। আমরা অসহায়। আজ শনিবার, তুমি জানো আমার মন কি চাচ্ছে? ওই শনিবারওয়ালা যদি আমার সামনে থাকতো, আমি তার কাছে একটি সাহায্য চাইতাম। এটা শুনেই সূর্য বলে ওঠে, তাহলে বলো। আর তখনই নারায়ণের লোকেরা আক্রমণ করে। সূর্য প্রথমে একটু মার খায়, কিন্তু যখনই দেখে ওরা চারুকে ধরে ফেলেছে, সূর্য একে একে সবাইকে মারতে শুরু করে। আর চারুও তখন সূর্যর আসল চেহারাটা দেখতে পায়। নারায়ণের লোকেরা ভেবেছিল সূর্য হয়তো চারুর সামনে কিছু করবে না, কিন্তু সূর্য তাদের মারতেই থাকে।
সূর্য চারুকে বলে, মায়ের কাছে ওয়াদা করেছিলাম সপ্তাহে শুধু একদিন রাগ করতে পারবো। এটাই আমার শনিবারের কাহিনী। সবাইকে মারধর করার পর সূর্য যখন হাত থেকে মায়ের ওড়নাটা খুলছিল তখনই চারু চিনতে পারে এই সেই সূর্য। অবশ্য চারু এটা বুঝতেই দেয়নি যে সে সূর্যকে চিনতে পেরেছে। সবাইকে মারার পর সূর্য শুধু চারুকে বলে, এই বাচ্চাটার আমি কিছুই হতে দিব না। আর শকুলা পোল্লামের এখন আমার পরিবার, তাদের সমস্যা আমার সমস্যা, আমি সিআইকে দেখে নিব। এরপর বাড়ি ফিরেই সূর্য ইন্সপেক্টর দয়ের নামটা ডায়েরিতে লিখে রাখে। অন্য দৃশ্যে আমাদের ভাদ্রাকে দেখানো হয়। ভাদ্রা মূলত 9 মাসের প্রেগনেন্ট। সে এক বান্ধবীর বাড়িতে আছে। সুয়াস বলছিল, বাবার কাছে না গিয়ে মিথ্যা বলে তুমি বান্ধবীর বাড়িতে রয়েছ, কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। তোমার ভাইয়ের সাথে যত যাই থাক, অ্যাটলিস্ট বাবাকে বলা উচিত, এই সময়টা অন্তত তার কাছে থাকা উচিত। এদিকে সূর্যকে দেখা যায় দয়ার নামটা লাল কালি দিয়ে সার্কেল করে রাখে। এর মধ্যে শঙ্কর সে জানতে চায়, ওকে সত্যিটা বলেছিস? সূর্য বলে, শুধু বলেইনি, বাস্তবেও দেখিয়ে দিয়েছি। অন্যদিকে চারু তার মাকে বলছে, বুঝতে পারছি না কি করব। ও এমন প্রকৃতির একজন যার সাথে আমি জীবনেও থাকতে চাই না, কিন্তু ওই সেম ব্যক্তিকে আমি ভালোবেসে ফেলেছি। সত্যিটা জানার পর আমি ওকে হারাতে চাচ্ছি না। এরপর রবিবার তারা দুজন দেখা করে। চারু জানতে চায়, এই শনিবার কি করবে? সিআইকে মারবে? তুমি বলেছিলে শকুলা পালামের সবাই তোমার পরিবার, তাদের সমস্যা তোমার সমস্যা। সিআইকে মেরে তুমি না হয় তোমার রাগ কমাবে, তাতে কি ওদের সমস্যার সমাধান হবে? অন্যদিকে ওই গ্রামের একজন সূর্যকে বলে, এরপর থেকে আমাদের আর হেল্প করতে আসবেন না। দেখতে পেলেন না আপনাদের সাহায্য নয় আমাদের কী হাল হয়? আর আমাদের মধ্যে কখনো সাহস জন্মাবে না, আমরা কখনই পরিবর্তন হব না। সিন সোমবার দয়াল লয়ার এসে জানায় ক্লায়েন্টটা সময় দিবে না, সামনের রবিবারের মধ্যে সিগনেচার না দিলে তারা ডিল ক্যান্সেল করে দিবে। সুধা বলে ওঠে, কুরমানাথ কখনই সিগনেচার দিবে না। তখন দয়া বলে, যদি ওই না থাকে তখন কি সিগনেচারের প্রয়োজন হবে? এটা শুনে তো সবাই হতবাক। দয়া বলে, সামনের রবিবারের আগেই জানতে পারবে, যাও। আর এসব শোনার পর চারু সূর্যকেও জানায় যে দয়া কুরমানাথকে মারতে প্ল্যান করছে। চারু বলে, কুরমানাথকে যদি একবার বোঝানো যায় যে দয়াকে মারতে প্ল্যান করছে, এরপর আমাদের কিছু করতে হবে না। কিন্তু সূর্যর কথা, তাতে কি শকুলা পেলামের লোকজনের কোনো লাভ হবে? ধরো দয়া না থাকলো, কাল আরেকজন এসে আবার এরকম করবে। সবার আগে ওদের ভিতরের ভয়টাকে দূর করতে হবে, তাদের মধ্যে বাঁচার ইচ্ছা জাগাতে হবে। শকুলা পেলামের একজন ব্যক্তিও যদি সাহস করে এগিয়ে আসে, এটাই যথেষ্ট। চারু বলে, এমন সাহস কারোর মধ্যেই নেই। কিন্তু সূর্যর কথা, তার দরকার নেই, শুধু ওদেরকে বোঝাতে হবে ওদের মধ্যে কে একজন দয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, এটাই যথেষ্ট। আর এজন্য সূর্য মুখে কাপড় বেঁধে শকুলাপালাম গ্রামে গিয়ে দেয়ালে লিখে রেখে আসে, এই শনিবার আমি সবার হয়ে প্রথম পদক্ষেপ নিচ্ছি। আর সকালে উঠে এটা দেখার পরই গ্রামবাসীও বিশ্বাস করতে শুরু করেছে, তাহলে মনে হয় এই শনিবার তাদের ভাগ্য বদলাতে যাচ্ছে। অন্যদিকে দয়ার সুধা কুরমানাথকে মারার প্ল্যান সাজিয়ে যাচ্ছে। কুরমানাথ মূলত রোজ সকাল 10টায় মন্দিরে যায় আর রাত 11টায় পাবে তার সাথে সিকিউরিটি বেশি থাকে, তাই সুধার কথা মন্দিরে মারাটাই সহজ হবে। এদিকে আবার সে এক এক দিন এক এক মন্দিরে যায়। তবে আরেকটা সমস্যা এসে দাঁড়ায়, কুরমানাথ এই সপ্তাহে বৃহস্পতিবার দিল্লিতে যাবে আর ফিরবে পরবর্তী বুধবারে। এদিকে ক্লায়েন্টকে রবিবারই রেজাল্ট দিতে হবে, তাই দয়ারা কালই কিছু করার প্ল্যান করছিল। আর চারু সূর্যকে জানানোর পর সূর্য বলে, তাহলে দিল্লি যাওয়া ক্যান্সেল করাতে হবে, মানে যে কোনো কিছুর মূল্যে ঘটনাটি শনিবারে নিতে হবে। এই জন্য সূর্য তার অফিসের ম্যানেজারকে কল করে, কারণ সামনের শুক্রবারই তাদের অফিসে প্রোগ্রাম আর চিফ গেস্ট নেওয়ার দায়িত্ব ছিল সূর্যর। তাই সূর্য ম্যানেজারকে নিয়ে কুরমানাথকে ইনভাইট করতে আসে, কিন্তু কুরমানাথ বলছিল আমার দিল্লিতে প্রোগ্রাম আছে, যেতে পারবো না। তখন সূর্য কুরমানাথকে এমন একটি স্ক্রিপ্ট দেখায় যেটা দেখে কুরমানাথ আর নিষেধ করতে পারছে না। এই জন্য কুরমানাথ দিল্লির প্রোগ্রাম ক্যান্সেল করে দেয়। শুক্রবারও চলে গেল, তাহলে বাকি থাকলো শুধু শনিবার। আর যেহেতু ক্লায়েন্টকে সে রবিবারের কথা বলেছে, তাই দয়া শনিবারই প্ল্যান করে। এদিকে যে কোনো কিছুর মূল্যে সূর্যদেরকেও শনিবার মিস করা যাবে না। এরপর আসে শনিবার দিন। শনিবার সকালেই সেই নারায়ণ মারা যায়, আর খবর পেয়ে তার ছেলে কালী এসেই জানতে পারে মারা যাওয়ার আগে সূর্যর সাথে তার ঝামেলা চলছিল। এদিকে যেমন দয়া প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে সূর্য রেডি হচ্ছে। তখনই শঙ্কর ডায়েরি চেক করে ইন্সপেক্টর দয়ার নাম দেখতে পায় এবং আরিয়াকে কল করে বলে যেহেতু ইন্সপেক্টরকে মারতে যাচ্ছে। আরিয়া তখন একটি বুদ্ধি দেয় যে কোনো কিছুর মূল্য ওকে ঘরে রাখতে হবে। এই জন্য আরিয়ার বুদ্ধিমতো শঙ্কর দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে সূর্যকে খাইয়ে দেয়, যে জন্য সূর্য আর বের হতে পারে না। এদিকে কুরমানাথ মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, আর এটা শোনার পর দয়া ও চারুকে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল। আবার এদিকে সূর্যর কথা জানতে পেরে কালী সূর্যর অফিসে যায়
এবং সেখানেও জানতে পারে সূর্য শনিবার অফিসে আসে না, বাড়িতে গেলে পাওয়া যাবে। আর কালীদেরকে দেখে আরিয়াও শঙ্করকে কল করে জানিয়ে দেয় ওরা সূর্যকে মারতে খুঁজছে, বাড়িতেই যাচ্ছে, কিছু একটা করুন। শঙ্করই বা এখন কি করবে? ছেলেকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, এখন অচেতন ছেলেকে নিয়ে সে কী করবে? এজন্য শঙ্কর সূর্যর বাইকটি সরিয়ে রাখে। এরপর সামনের দরজায় তালা দিয়ে সব দরজা জানালা বন্ধ করে ভিতরে বসেছিল। এর মধ্যে কালীর লোকজন এসে দেখতে পায় বাড়িতে তালা ঝুলছে। তারপর সবাই অপেক্ষা করছিল। এদিকে চারু সূর্যকে কল করেই যাচ্ছে, কিন্তু সূর্যর কোনো খবর না পেয়ে চারু চিন্তা করছিল কিভাবে দয়াকে আটকানো যায়। এই জন্য চারু একসময় ইচ্ছাপূর্বক অ্যাক্সিডেন্ট ঘটায়, যে জন্য কার আর স্টাডি হচ্ছিল না। আর এটা দেখে দয়া একটি অটো নিয়ে মন্দিরে চলে যায়, কিন্তু দয়া দেরি করে ফেলেছে। মন্দিরে আসার পরই জানতে পারে কুরমানন্দ আগেই চলে গেছে। এতক্ষণে কার ঠিক করে চারু মন্দিরে এসেছে, আর চারু মন্দিরে এসেই জানতে পারে যেহেতু মন্দিরের প্ল্যান মিস হয়ে গেছে, তাই কুরমানন্দকে আজ তারা পাবেই মারবে। অন্যদিকে সূর্যকে না পেয়ে কালী সূর্যদের বাড়িতে লোকজন রেখে নিজে চলে যায়। আবার এদিকে ভাদ্রা চিন্তা করছে, ডক্টর বলেছে এই সময় আপনজনদের সাথে থাকতে। সুয়াসও বলছে ভাইয়ের সাথে ঝামেলা হলো, বাবাকে জানানো উচিত, তুমি যেটা করছো কাজটা ঠিক হচ্ছে না। এই সব কিছু চিন্তা করে ভাদ্রা তার বাড়িতে যায়। এদিকে কালীর লোকজন বলছিল এ কেন এসেছে, বাড়িতে তো কেউই নেই, তালা দেখে হয়তো চলে যাবে। তবে ভাদ্রা তালা দেখে শঙ্করকে কল করে জানায় যে আমি তো বাড়িতে এসেছি। শঙ্কর জানতে চায় বাইরে কেউ আছে কিনা। ভাদ্রা না বলাতে শঙ্কর ভাদ্রাকে পিছের দরজা আসতে বলে। এরপর ভাদ্রা পিছের দরজা দিয়ে বাড়িতে ঢুকে। সব কিছু জানার পর শঙ্কর বলছিল তুই আগে কেন জানাসনি, আর এখন কেন এসেছিস? একবার বাচ্চা নিয়ে আসতি, সাথে এখানে সমস্যার কথাগুলো জানায়। এদিকে এত সময় হয়ে যেতেও ভাদ্রা না ফেরায় কালীর লোকেদের সন্দেহ হয়। তারা বাড়ির কাজ ভেঙেই দেখে শঙ্কররা ভিতরে আছে, আর এটা দেখেই তারা দরজা ভেঙে বাড়ির ভিতর ঢুকে পড়ে। সূর্য তখনও অচেতন। শঙ্কর যথাসাধ্য বাধা দিতে চেষ্টা করে যাচ্ছে। এদিকে ভাদ্রাকে ওরা ধরে রেখেছে। তবে যখনই তারা সূর্যকে মারতে যাবে, সূর্যর কানে তার মায়ের ডাক ভেসে আসে। সূর্য সাথে সাথে উঠে ফাইট শুরু করে। সূর্য ভাদ্রা আর শঙ্করকে পাশের রুমে নিয়ে আটকে রাখে, আর এদিকে সে কালীর লোকজনের সাথে ফাইট করে যাচ্ছিল। অন্যদিকে ভাদ্রার লেবার পেইন উঠেছে, এই জন্য সূর্য কোনো মতে ভাদ্রার শঙ্করকে বাইরে এনে হসপিটালে পাঠিয়ে দেয়। আর কালীর লোকেদেরকে এলোপাতারি কুপিয়ে মেরে বাইক নিয়ে বেরিয়ে পড়ে, কারণ হাতে সময় নেই। এদিকে কুরমানন্দ পাবে এসে পড়েছে। দায়া আগে থেকেই পাবে অপেক্ষা করছিল। এরপর দয়া যখনই কুরমানন্দকে শ্যুট করতে যাবে, সূর্য মুখে ওড়না বেঁধে দয়াকে বাধা দেয়। তবে যখনই মারতে যাবে ঘড়িতে 12টা বাজায়, সূর্য থেমে যায়। দয়া তো অবাক, ঘড়ির সাথে কি সম্পর্ক? দয়া ফিরে দেখে সূর্য নেই। তবে সূর্য যখন চলে যাচ্ছিল, সূর্য দেখতে পায় ফাজিল এখানে ওয়েটারে চাকরি করে। আর তখনই তার মনে পড়ে ফাজিল তো ঘড়ি দেখলেই 10 মিনিট বাড়িয়ে রাখে, তার মানে তার হাতে এখনও 10 মিনিট সময় আছে। এজন্য সূর্য আবার ফিরে আসে এবং দয়াকে মারতে শুরু করে। দয়া কুরমানন্দকে শ্যুট করতে অনেক চেষ্টা করেও পারছে না। কুরমানন্দ বুঝতে পেরে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। আর এরপর সূর্য দয়াকে মেরে বারের মধ্যে ছুঁড়ে মারলে দয়ার মুখে কাচের টুকরা ঢুকে যায়। আর সুধাও কোনো মতো দয়াকে উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে দয়াকে মারার খবর সব জায়গায় ছড়িয়ে পড়েছে। সবার মনে এখন আনন্দ, তাদের মধ্যে কেউই হয়তো বা দয়াকে মেরেছে। আবার কুরমানন্দের লোকেরাও এখন দয়াকে খুঁজে বেড়াচ্ছে। সিন হসপিটালে ভাদ্রা শঙ্করকে বলছে এই জন্য আমি লুকিয়েছিলাম, কারণ তোমরা আমার আর আমার বাচ্চার জন্য হুমকি। ভাদ্রা বলে দেয় ও যদি আমার সাথে সম্পর্ক রাখতে চায় তবে ওর এই শনিবারের কথা ভুলে যেতে হবে। আর এরপরে সূর্য তার সব রাগের কথা ভুলে গিয়ে একদম স্বাভাবিক হয়ে যায়। শঙ্করের সাথে বাড়িটা গুছিয়ে নেয়। ভাদ্রার শ্বশুরকেও বাড়িতে নিয়ে আসে। সবার সাথে একদম হাসি খুশিতে থাকতে শুরু করে। ভাদ্রাও এতদিন পর সূর্যকে বলে আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। ভাই বোনের সম্পর্কটাও আবার আগের মতো হয়ে ওঠে। সূর্য সত্যতা ভুলে নারায়ণের বাড়িতে যায়, কারণ কালীর ছেলের সাথে সূর্যর ভালো সম্পর্ক ছিল। আর এটা দেখে কালীও বুঝতে পারে। অন্যদিকে কুরমানন্দের লোকেরা দায়াকে খুঁজে কুরমানন্দের কাছে নিয়ে এসেছে। দয়া তো ভাবছিল তার চ্যাপ্টার হয়তো বাসকে ক্লোজ হয়ে যাবে, কিন্তু এখানে ঘটে উল্টোটা। কুরমানন্দ ভেবে নিয়েছে দয়াই মূলত ওই রাতে তাকে বাঁচিয়েছে, কারণ ওই যে প্রথমে একটি ঘটনা ঘটেছিল, এরপরে তার উপর অ্যাটাক হয়, সে এক ব্যক্তিকে এনে মেরেছিল, আর পরে জানতে পেরেছিল সে তাকে বাঁচিয়েছে। তেমনটা কুরমানন্দ এখানেও ভেবে নিয়েছে। তবে দয়ার সুধা তো একদম হতবাক। দয়াও সুযোগ বুঝে বলে দেয় যত যাই হোক না কেন তুমি তোমার ভাই, তাই না? কুরমানন্দ বলে তোর জমি আমি দিয়ে দিব, আর এই বাড়ি সম্পদ সবই তোর। দয়ার তো পুরো জ্যাকপট লেগে গেল। তবে কুরমানন্দ শুধু বলে দেয়
যে আমাকে মারতে এসেছিল আর তোর এই হাল করেছে তাকে শেষ করতে হবে। এরপর দয়া মাথা উঁচু করে আবার ফিরে আসে আর দয়াকে দেখে চারু সূর্যকে কল করে বলে দেয় ওরা দুজন মিলে এখন তোমাকে খুঁজছে, তুমি শহর ছেড়ে চলে যাও। কিন্তু সূর্যর কথা, তাতে কি সব কিছু সমাধান হয়ে যাবে? এদিকে দয়া এসেই খুঁজতে শুরু করেছে ওই রাতে কে ছিল। সুধা বলছিল যেই হোক না কেন সে তো আপনার উপকারই করেছে। তখন দয়া সুধাকেও মেরে বুঝিয়ে দেয় যে টাকা দিয়ে কখনো ব্যথা লাঘব করা যায় না, এর বদলা নিতেই হবে। দয়া বলছিল ও আমাকে মারতে গেল কিন্তু ঘড়ি দেখে থেমে গেল, আবার ফিরে এসে মারল। ঘড়ির সাথে মারার কি সম্পর্ক? ঘড়ির সাথে নিশ্চয়ই কোনো কানেকশন আছে। তবে সুধা খবর নিয়ে এসে জানায় ঘড়িটা 10 মিনিট ফাস্ট ছিল। দয়া তখন চিন্তা করে ও জানতো না ঘড়ি 10 মিনিট ফাস্ট, তাই 12টা বাজতেই ও থেমে গেল। পরে আবার এসে আমাকে মারল। সুধা বলে 12টা বাজতেই তো রবিবার হয়ে যায়। দয়া বলে তার মানে ও রবিবার মারপিট করে না। তখন তাদের মনে পড়ে সুধাকেও তো শনিবার দিন মেরেছিল। এখন প্রশ্ন হচ্ছে দুজনকে কেন শনিবার মারল? এখানে দু ধরনের সম্ভাবনা থাকতে পারে। এক, ও রবিবার কাউকে মারে না, বাকি দিনগুলো মারে, নয়তো ও শুধু শনিবারই মারপিট করে। এই জন্য দয়া নির্দেশ দেয় সব থানায় খোঁজ নাও, দেখো শনিবারের কোনো মারামারি ঘটনা ঘটেছে কিনা। এদিকে সূর্য ভাবছে এখন সে কি করবে। আবার সুধাও খবর নিয়ে এসে জানায় কোথাও কোনো কমপ্লেন রেজিস্টার হয়নি, শুধু একটি হয়েছে, তাও আজ এখানে। এটা শোনার পরই দয়ারা এসেই দেখে সূর্য এসেছে। মূলত সূর্যই কমপ্লেন করতে এসেছে। সূর্য জানায় আমি শনিবার দিন অফিস থেকে বাড়ি ফেরার পথে রাত 10টার দিকে মুখে কাপড় বাঁধা অবস্থায় এক ব্যক্তি আমাকে মেরেছে। দয়া জানতে চায় কোন তারিখে? সূর্য বলে 22 তারিখ। আর এটা শোনা মাত্রই দয়া সূর্যকে লকআপে ঢোকায়, কারণ 22 তারিখ ছুটি ছিল, সেদিন তো অফিস থাকার কথা নয়। তবে সূর্যকে মারতে গেলে সূর্য যেভাবে নিষেধ করে সেটা দেখে দয়া বলে আমি তো ভেবেছিলাম তুই আমাকে মেরে চালাকি করে কমপ্লেন লিখাতে এসেছিস, কিন্তু তোর প্লিজ স্যার শুনে বুঝতে পারলাম তুই সে নস। এরপর দয়া জানতে চায় তোকে যে মেরেছিল ও তো মাস্ক পরা ছিল। সূর্য জানতে চায় আপনি কি করে জানেন? দয়া বলে সুধাকে, তোকে, আমাকে একই ব্যক্তি মেরেছে। দয়া জানতে চায় তুমি ওকে দেখেছ? সূর্য বলে চেহারা দেখিনি, তবে চোখ দেখলে চিনতে পারবো। এই জন্য দয়া চারুকে বলে ওর নম্বর রেখে দাও। এরপর দয়া সন্দেহভাজন কয়েকজনকে ধরে আনে এবং চারুকে সূর্যকে কল করতে বলে। চারু নম্বর বের করছিল, তখনই দয়া ফোনটি নিয়ে নেয় এবং দেখতে পায় চারু সূর্যর নাম না লিখে বোতল ক্যাপ লিখে রেখেছে। কারণ জানতে চাইলে চারু বলে ওর চেহারাটা বোতল ক্যাপের মতো তো, তাই। তবে দয়া কল করলেই চারু ভয় পাচ্ছিল, কারণ চারু ভাবছিল সূর্য যদি চারু বলে ডেকে ওঠে তাহলে দয়া ধরে ফেলবে। কিন্তু সূর্য রিসিভ করার পর দেখছিল চারু কোনো কথা বলছে না। এই জন্য সূর্য বুঝতে পেরে চারুলতা ম্যাডাম বলে সম্বোধন করে। এরপর দয়ার কথা মতো সূর্য এখানে এসে লোকদেরকে দেখে জানায় এদের মধ্যে কেউই ছিল না। এদিকে কুরমানন্দের মনে পড়ে শনিবার তো তার দিল্লি যাওয়ার কথা ছিল, আর সূর্যর জন্যই সে সেটি ক্যান্সেল করে দিয়েছিল। তাই কুরমানন্দ সূর্যকে সন্দেহ করে। আবার এদিকে সুধা এসে দয়াকে একটি ফটো দেখিয়ে বলে স্যার ধরে ফেলেছি। তখনই কুরমানন্দ কল করে জানায় যে ব্যক্তি ছিল ওকে আমি ধরেছি, দ্রুত এখানে আয়। দয়াও সেখানে গিয়ে দেখতে পায় কুরমানন্দ সূর্যকে ধরে নিচ্ছে। দয়া বলে ও তো আমার মতোই ভিকটিম, ও হবে না, তুমি ভুল করেছ, আসলটা কে আমি জানি। তখন দয়া ফটোটি দেখায় এবং বলে এই দেখো দেয়ালে ওরা কি লিখে রেখেছে, এখন শুধু আমি ওকে নিয়ে কনফার্ম করাবো। এই বলে দয়ারা পুরো টিম নিয়ে গিয়ে শকুনাপলামের সব ব্যক্তিকে মারতে শুরু করে। সূর্য চোখের সামনে সব দেখে যাচ্ছে কিন্তু কিছুই বলতে পারছে না। তবে একসময় সূর্য বলে এদের মধ্যে কেউ ছিল না। এই জন্য দয়া বলে দেয় 2 দিন সময় দিলাম, এখান থেকে শহরের বাইরে চেয়ে গিয়েছে সবাইকে হাজির করতে হবে। বলে তারা ফিরে আসে। আর বাড়িতে ফিরে সূর্য শঙ্করকে বলে আমি শুধু তোমাদের সেফটির কথা চিন্তা করে কিছু বলতে পারছি না, এখন আমি কি করব? শঙ্কর বলে আমাদের কথা ভুলে যা, এখন যদি তুই ওদের বলেই দিস তুই ছিলি তাহলে এত কিছু করার কোনো অর্থই থাকবে না। তোদের মামা যখন তোদের মামিকে মারধর করত তোর মামি ভয়ে কিছুই বলতো না, তেমন শকুলাপলামের লোকজনও ভয়ে কিছু বলছে না। তোমার মতো তোমার মায়েরও এমনই রাখছিল। সে কি করেছিল? ও তোমার মামির মধ্যে সাহস জন্মিয়েছিল। তুমিও তো তোমার মায়ের রাস্তাতেই চলছ। এখন অর্ধেক পথে একবারে শেষ করে আসো। আমার মনে হয় তোমার মা তোমাকে শেষ এটাই বলতে চেয়েছিল যে আসল রাগ সেটাকে বলে না যা দেখে কয়েকজন তোমাকে ভয় পায়, আসল রাগ তাকেই বলে যা দেখে বহু লোক তাদের আত্মবিশ্বাস ফিরে পায়। বাবার মুখে এসব শুনে পরবর্তী দিনই সূর্য চারুকে নিয়ে শকুলাপলাম গ্রামে যায় এবং গ্রামবাসীকে বোঝায় আমাদের মধ্যে সেই সাহস নেই যে রুখে দাঁড়াবো।
এখন ওই শনিবারওয়ালার জন্য সবার মার খেতে হয়েছে। আমরা এক কাজ করি, শনিবারওয়ালাকে খুঁজে বের করে ধরিয়ে দিই, তাহলে তো হয়ে গেল। এরপর আমরা যেমন ছিলাম তেমন থাকব। কিন্তু গ্রামবাসীর কথা, এই প্রথম আমাদের কারোর জন্য মার খেয়েও কষ্ট লাগেনি। তাদের মধ্যে সাহস জন্মেছে। সে যদি আমাদের জন্য এক কদম সামনে আসতে পারে, আমরা কেন তার জন্য এক কদম সামনে আসব না? অন্যদিকে কুরমানান দয়াকে প্রশ্ন করে, ওই দিন যে আমার উপর হামলা হবে তুই কি করে জানতে পারলি? দয়া অবশ্য বুজুং বাজুং দিয়ে তাকে বুঝিয়ে দেয়। কিন্তু দয়ারও একই প্রশ্ন। ওই দিন আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে ওকে আমরা পাবে গিয়ে মারব, কিন্তু এটা শনিবারওয়ালা কি করে জানল? তখনই তাদের চারুর কথা মনে পড়ে। তার মানে চারুই শনিবারওয়ালাকে সহযোগিতা করছে। কিন্তু এখন কথা হচ্ছে, এই শনিবারওয়ালাকে। তখন দায়ের সব কিছু পর্যালোচনা করে বুঝতে পারে এ তো সূর্য, তারই নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে কুরমানন্দ এসে বলে, ওকে পেয়ে গেছি। কুরমানন্দ ফোনের একটি ফটো দেখায় যেখানে দয়ার হাতে গান দেখা যাচ্ছে, আর সাথে সাথে কুরমানন্দ দয়াকে গান প্রেরণ করে। কিন্তু উল্টো দয়া কুরমানন্দকে শ্যুট করে দেয়। এমনকি এমন একটি প্ল্যান সাজায়, অন্যদেরকে বলে সূর্য এসে কুরমানন্দকে শ্যুট করে পালিয়ে গেছে। এদিকে ভাড্ডার লেবার পেইন উঠায়, সূর্য ভাড্ডাকে হসপিটালে নিয়ে এসেছে। এর মধ্যে দয়া কল করে জানায়, আমি তোর গার্লফ্রেন্ডের কাছে আছি, যদি বাঁচাতে চাস দ্রুত আয়। আর শোনা মাত্র সূর্য বেরিয়ে যাচ্ছিল, তখনই ভাড্ডা সূর্যর হাত টেনে ধরে। এদিকে আজ শুক্রবার থেকে শনিবার হয়ে গেছে। সূর্য দ্রুত চারুর বাড়িতে গিয়ে দেখে চারুকে নিয়ে গেছে। তবে সূর্য প্রভাবতীকে দেখেই চিনতে পারে, আর এটাও জানতে পারে চারুই তার কাল্লু। এদিকে দয়া চারুকে শকুনা পাল্লাম নিয়ে গেছে। জানতে পেরে সূর্য সেখানে ছুটে যায় এবং দেখতে পায় দয়া চারুকে মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেছে। দয়া সূর্যকে মারধর করে এবং বলে, ওকে হসপিটালে নিতে হবে, তবে আমার একটি শর্ত আছে। তোর ডাকে ওদের ভিতর থেকে একজনও যদি সামনে এগিয়ে আসে, আমি নিজে ওকে হসপিটালে নিয়ে যাব। কিন্তু সূর্যর হাজারো আকুতির পরও একজনও সামনে আসতে সাহস পায় না। এরপর দয়া সবাইকে ডেকে নীল ডাউন করিয়ে রাখে এবং সবার উদ্দেশ্যে বলে, আমি তো ভেবেছিলাম এ আমাকে বলবে শনিবারওয়ালাকে, আর এখন নিজেই তো শনিবারওয়ালা বের হয়েছে। এটা শুনে সবাই হতবাক। দয়া বলছিল, ও ভেবেছিল আমাকে মেরে তোমাদের মধ্যে সাহস জন্মাবে, বলছিল আর সূর্যকে মারছিল। তখনই শঙ্কর আসে। সূর্য ও চারুকে দেখিয়ে জানায়, বাবা এই আমাদের কাল্লু। এরপর শঙ্কর একটি বেঞ্চে বসে এবং দয়াকেও বসিয়ে বলে, আমি ওকে নিয়ে চিন্তা করছি না, আপনি তো মাত্রই ওকে দেখছেন, তাই ওর সম্পর্কে জানেন না। ওর যখনই কারোর ওপর রাগ হয় তখনও কিছুই বলে না, ও ডায়েরিতে তার নাম লিখে রাখে। এরপর শনিবার হতেই যত যাই হোক না কেন তাকেও পেটায়। তো আপনার উপরও রেগেছিল, তবে যেদিন আপনার নাম লিখবে সেদিনই চারুর জন্য আপনার নাম লিখতে পারেনি। দ্বিতীয়বারও আপনার নাম লিখেছিল, কিন্তু আমি সেদিন ঘুমের ওষুধ খাইয়ে দেয় আপনি বেঁচে যান। এরপর যাতে জীবনেও আর আপনার নাম লিখতে না পারে সেজন্য ওর বোন ওকে প্রমিসও করিয়েছে, যে জন্য আপনি বেঁচে গেছেন। আপনার তো আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কিন্তু আরেকটি ঘটনা ঘটেছে যেটা আপনি জানেন না। এখানে দেখা যায় সূর্য যখন হসপিটাল থেকে বের হচ্ছিল তখনই ভাড্ডা সূর্যর হাত টেনে ধরে বলে, মা কি বলতো তোর মনে আছে? যেদিন আমার কাছে মনে হবে তোর রাগের যৌক্তিকতা আছে, আমি তোকে নিষেধ করব না। বাবা আমাকে সব বলেছে, আজকের দিনটা তোর, আজ আমি তোকে কিছু বলবো না। শঙ্কর বলে, ও অনুমতি পেয়ে গেছে, আর আজ শনিবার, আমি প্রতি শনিবার গিয়ে গিয়ে মানুষকে সাবধান করে আসি, তেমনটা আজ আপনাকে করতে এলাম। কিন্তু এসে দেখলাম ও তো নিজেই মার খাচ্ছে, তার মানে ও বদলে গেছে। যে কাল্লুকেও ছোটবেলা থেকে ভালোবাসে আপনি তাকে রক্তাক্ত করেছেন, তারপরও চুপ করে আছে। কাদের জন্য জানেন? শুধু এদের জন্য। এই গ্রামবাসী আজ আপনাকে বাঁচিয়ে দিল, কিন্তু তাদের মধ্যে কেউ একজন যদি একবার সামনে আসে তবে আপনি শেষ। আর এটা শুনে দয়ার ইগোতে লাগে। দয়া বলতে থাকে, কে সামনে আসবে আয়, দেখিও কি করতে পারে। তারপরও যখন কেউ আসছিল না তখন দয়া ওই বাচ্চাটিকে টেনে এনে মারতে যাচ্ছিল, আর তখনই গ্রামের একজন এসে দয়াকে চর মেরে বসে। সাথে সাথে অন্যরাও জেগে ওঠে, তারা দয়ার লোকজনকে পেটাতে শুরু করে, যে যেভাবে পারছে পেটাচ্ছে। এর মধ্যে চারুকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। এরপর সূর্য দয়াকে মারতে মারতে বলছিল, তুই তো রক্তাক্ত হয়ে গেছিস, তোকে তো হসপিটালে নিতে হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। এদের মধ্যে যদি একজনও বলে তোকে ছেড়ে দিতে, আমি নিজে তোকে হসপিটালে নিয়ে যাব। কিন্তু কেউই তো আর তা বলছে না। এরপর সূর্য দয়াকে গোবর্ধনের হাতে তুলে দেয়, কারণ গোবর্ধনও জেনে গেছে দয়া সেদিন কুরমানন্দকে মেরেছিল, আর ওই ফটোটি কুরমানন্দের হাতেই আছে। এজন্য গোবর্ধন সুধা আর দয়াকে শ্যুট করে মেরে ফেলে। এদিকে হসপিটালে ভাদ্রায় মেয়ে সন্তানের জন্ম দেয়। শঙ্কর এখন বলছে, এখন আর আমরা কিছু বলবো না, যা বলার এই তোকে বলবে। সূর্য চারুকে বলছিল, আমার জীবনে অ্যাকশন ছিল, সাসপেন্স ছিল, শুধু রোমান্সের অভাব।
এবার এটা পূরণ করতে হবে। মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।